ইমামা হাত বাড়িয়ে লাইট অফ করে দেয়, কিন্তু ঘুমানোর জন্য সে শুয়ে পড়ল না। অন্ধকারে সালার পুনরায় তার দিকে পাশ বদলায়। তুমি ঘুমাচ্ছ না কেন? এখনই ঘুমিয়ে যাব। সালার হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে দেয়। ইমা চুপচাপ কম্বল টেনে সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলে। সালার কতক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রয়, তারপর পুনরায় লাইট নিভিয়ে দেয়। ইমামাও পুনরায় চোখ খোলে। তোমার তো সেহরিতে উঠতে হবে ইমামা। ইমা অবাক হয়। অন্ধকারেও তাকে চোখ খুলতে কীভাবে দেখে ফেলল সে। ঘাড় ফিরিয়ে সে সালার দিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু কিছুই দেখতে পায় না। তুমি জানো সালার, দুনিয়ার সবচেয়ে অনর্থক কাজ কোনটি? ইমা তার দিক পাশ ফিরে বলে। কি? বিয়ে, সে অবচেতনেই বলে ফেলে। কয়েক মুহূর্ত নীরবতার পর সে সালারকে বলতে শুনল, আই অ্যাগ্রি, আমিও একমত। ইমার অজান্তেই দুঃখ লাগে। সালারের অন্তত এই বিষয়ে দ্বিমত করা উচিত ছিল। অন্ধকারে ইমামা তার বাহু জড়িয়ে ধরতে অনুভব করে। সালার তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে খেতে বলল, গুড নাইট। এটা ছিল ইমামাকে ঘুম পাড়ানোর আরও একটি প্রচেষ্টা। ইমামা কয়েক মুহূর্ত নীরব হয়ে রয়, তারপর কিছুটা অস্থির হয়ে বলে, সালার। সালার অনিচ্ছাকৃতভাবে দীর্ঘ শ্বাস ফেলে চোখ খোলে। কি হয়েছে তোমার? কিছু না, এখানে মিথ্যে বলাটা জরুরি হয়ে পড়েছিল, কারণ সত্যিটা ক্ষতিকর হয়ে পড়বে। তুমি আমার সাথে এত কঠোর ব্যবহার করলে। ইমামা অবশেষে অভিযোগ করে, অফিসের কিছু কাজ নিয়ে আমি বিরক্ত, হয়তো এজন্য কঠোর হয়ে গেছি। সালার দুঃখ প্রকাশ করে। কথা বলতে বলতে সালার তার চুলে আঙুল ফেরাচ্ছিল। অফিসের কি সমস্যা? এগুলো হয় ইমামা, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। তুমি কোনো চিন্তা করো না। যদি পরে কখনো আমার এমন মুড হয় তাহলে তুমি টেনশন করো না, আর আমাকে বেশি প্রশ্নও করো না। আমি নিজে নিজেই ঠিক হয়ে যাব। তার যুক্তি ইমামার বুঝে এলো না, তবে সে নিশ্চিন্ত হয়ে যায়। আমি দুশ্চিন্তা করছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আমার কোনো কথা তোমার খারাপ লেগেছে। আমি ব্যাংকারদের মন্দ বলেছিলাম, হয়তো এজন্য। আমি তো তোমার 7 খুন মাফ করতে পারি, এটা তো কোনো বিষয়ই না। সালার পুনরায় দীর্ঘশ্বাস ফেলে। তুমি ঠিক বলছ, ডাক্তারদের মাঝেও অনেক মন্দ গুণ থাকে, কিন্তু আমার কেবল ভালো লাগে তাদের, এতটুকুই ব্যাস। ডাক্তারের প্রতি আমার ভালোবাসা কাজ করে, আমিও তাদের সমস্ত ত্রুটি এড়িয়ে যেতে পারি। সালার ঘুম একদম উদা হয়ে যায়। ইমামা এবার আরেকটি প্রসঙ্গ টেনে ব্যাখ্যা দিচ্ছে। সে তাকে নতুন আঙ্গিকে একই বিষয় টেনে নিচ্ছে। সত্যি তুমি ডাক্তারদের ঘৃণা করো? ইমামা এখন পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য জিজ্ঞেস করছিল, যেটা তোমার পছন্দ সেটা কি আমি ঘৃণা করতে পারি? দুষ্টুমি করছিলাম আমি। জবাব শুনে ইমামার ঠোঁটে স্বস্তির হাসি ফুটে ওঠে। এবার সেও সালারকে বাহুবন্ধনে আবদ্ধ করতে করতে বলে, এখন আমার ঘুম পাচ্ছে, তুমিও ঘুমিয়ে পড়ো। ইমামা চোখ বন্ধ করে ফেলে। সালার তার চুলে আঙুল ফেরাতে থাকল। প্রিয় তোমাদের দুটি বিষয় সার্বজনীন। তারা উদাসীন হয় আর নিজের উদাসীনতার ব্যাপারে অজ্ঞ হয়, আর এই দুটি বৈশিষ্ট্য তার প্রিয়তমার মাঝেও রয়েছে। জালালুন নিসারের প্রতি তার আবারও প্রচণ্ড হিংসা অনুভূত হচ্ছে, কিন্তু ঈর্ষা তার নিজের প্রতিই হলো, এই ভেবে যে ইমামা এখন তার কাছেই আছে, তার হয়েই আছে। সাহেব আপনার কাছে খবরের কাগজের কথা জিজ্ঞেস করতে বলেছিলেন, আর এগুলো হলো ম্যাগাজিন। এগুলোর মধ্যে যেগুলো ভালো লাগে বলে দিন, আমি নিয়মিত নিয়ে যাব। পত্রিকার হকার তার হাতে একটি কাগজ ধরিয়ে দিতে দিতে বলে, তাতে সংবাদপত্র ও ম্যাগাজিনের বড় একটি তালিকা লেখা। ইমামা ঘুমাচ্ছিল। কলিং বেলের শব্দ শুনি উঠে এসেছে। কিছুক্ষণ বসতেই
পারল না যে লোকটি কি বলছে। সালারের বাসায় সে কেবল রবিবারে খবরের কাগজ দেখেছিল, আর সেটা সালার হকারের কাছ থেকে নিজেই কিনেছিল। সে নিজে অফিসেই খবর পড়ে। এখন নিশ্চয়ই ইমার জন্যই খবরের কাগজের বন্দোবস্ত করছে। ইমামা এক নজর তালিকা দেখে হকারকে একটি পত্রিকা ও ম্যাগাজিনের কথা বলে। লোকটি পত্রিকাটি তার হাতে ধরিয়ে চলে যায়। ইমামা হাই তুলতে তুলতে পত্রিকা নিয়ে ভেতরে এসে রেখে দেয়। 10টা বাজতে চলছে। জানালার বাইরে কুয়াশা হালকা হতে শুরু করেছে, তবে এখনও খানিক আবছা ছায়া রয়ে গেছে। পরিচারিকার আস্তে আস্তে সে পত্রিকা পড়ে ফেলে। সে আজ একা আসেনি, তার সাথে মালিও এসেছে। মালি ফোরকানের গাছগুলো দেখতে এসেছিল, সালারের বাগান দেখতে। রবিবারে আসে সে। মাঝে মাঝে নওশিন নিজেই তার সাথে এগুলো দেখতে আসে। সালারের অ্যাপার্টমেন্টের একটি চাবি তাদের কাছেও আছে। ইমামা আছে বলে নওশিন আজ মালিকে একাই পাঠিয়ে দিয়েছে। ইমামা ছাদে কতক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে চলে এলো। ওখানে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে বুঝতে পারল মালিকে নির্দেশনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সে নিপুণভাবে তার কাজ করে চলেছে। ইমামা ফিরে রুমে চলে এলো। পরিচারিকা প্রচণ্ড উচ্ছ্বাসে রান্নাঘরের বাসনপত্রগুলো নেড়েচেড়ে দেখে, সেগুলোর প্রশংসা করে। ইমামা অবচেতনেই খুশি হলো। আপা, এই ঘরটা এখন ঘরের মতো লাগছে, সে ইমামাকে বলে। সে এখন সালারের স্টাডি রুম ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করছে। ইমামা মুচকি হেসে সালারের টেবিল পরিষ্কার করতে লাগে। আপা, আমি করছি, আপনি রাখুন। পরিচারিকা তাকে বাধা দিল। না, সমস্যা নেই, তুমি বাকি কাজ করো, আমি এখন অবসর আছি তাই করছি। ইমামা তাকে এটা বলতে পারছে না যে সে চায় না সালারের কোনো জিনিস এদিক সেদিক হয়ে যাক, কিন্তু এটা ভাবতে ভাবতে সে এটা ভুলে গেছে যে এই বাসায় এতদিন এই পরিচারিকাই এসব পরিষ্কার করেছে। মেল ট্রেটা নিমন্ত্রণপত্রের বন্ধ ও খোলা খামে প্রায় ভরে আছে। ইমামা একটি খাম খুলে দেখল, সেটি কোনো এক ইফতার অনুষ্ঠানের দাওয়াতি কার্ড। একে একে সবগুলো খামই সে খুলে দেখতে লাগে। সবগুলো কার্ডই কোনো না কোনো ইফতার পার্টি কিংবা কোনো অনুষ্ঠানের সঙ্গেই সম্পৃক্ত। কিছু কিছু কার্ডে তো সে 2-3 জায়গা আমন্ত্রিত রয়েছে। সালার নিশ্চয়ই অসম্ভব সামাজিক জীবনযাপন করছে। ইমামা ভাবে, আমি এখানে 1 সপ্তাহ ধরে আসার কারণে সে হয়তো এসব কোনো অনুষ্ঠানে যেতে পারছে না। এটা ইমামার আরও একটি পর্যবেক্ষণ। 15-20টি কার্ড দেখেই তার মন আনন্দে ভরে গেল। কার্ডগুলো উঠিয়ে পুনরায় রেখে দেয়। আরও কিছু কার্ড দেখলে কিংবা নিচের মেয়ের কোনো খামের ঠিকানার দিকে খেয়াল করলে হয়তো সে সালারের পদমর্যাদা উপলব্ধি করতে পারত, বুঝতে পারত সে ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছে, পিআরপিতে নয়। এই মিথ্যেটি অন্তত ধরতে পারত ইমামা। আপা, রাতে কি কোনো মেহমান এসেছিল? পরিচারিকা গলা শুনে সে চমকালো। ছাইদানি হাতে নিয়ে সে খানিক অবাক হয়ে জিজ্ঞেস করছিল। না। ইমা প্রশ্ন না বুঝেই উত্তর করল, তাহলে এই সিগারেট কে খেয়েছে? সালার সাহেব তো সিগারেট খান না। পরিচারিকা প্রচণ্ড অবাক হয়ে আছে। ইমা কতক্ষণ কিছু বলতে পারে না। পরিচারিকা যেন সালারের সিগারেট না খাওয়ার বিষয়টি সত্যতা যাচাই করতে চাচ্ছে। অর্থাৎ সালার কি সত্যি ধূমপান করে না, নাকি করে? মাঝে মধ্যে 1-2টা সিগারেট খায় হয়তো, আর পরিচারিকা সেটাকে মেহমানদের খাওয়া সিগারেট মনে করে থাকে। ও হ্যাঁ, তার কিছু বন্ধু এসেছিল, আমার মনেই ছিল না। কয়েক মুহূর্ত পর ইমামা বলে। আরও কিছু বলার আগেই কলিং বেল বেজে ওঠে। আমি দেখছি বলে ইমামা বাইরের দিকে বেরিয়ে যায়। লন্ড্রি নিতে এসেছি। দরজায় একটি ছেলে সালারের কিছু ধোয়া শুকনো কাপড় হ্যাঙ্গারে নিয়ে দাঁড়িয়ে আছে। তার দিকে একটি বিল পেপার
বাড়িয়ে দিতে দিতে ছেলেটি বলে, কাপড় চেক করে নিন। বিলের সাথে লন্ড্রিতে পাঠানো কাপড়ের লিস্টও দেওয়া আছে। ইমা কাপড়গুলো লাউঞ্জে এনে একে একে লিস্টের সাথে মেলাতে লাগলো। কাপড় ঠিকঠাক আছে। পরিচারিকা ততক্ষণে বাইরে চলে এসেছে। ইমামা বিলের টাকা আনতে ভেতরে চলে গেল। ফিরে এসে দেখে পরিচারিকা লন্ড্রি বয়ের হাতে সালারের ময়লা কাপড়ের একটি ব্যাগ ধরিয়ে দিচ্ছে, তাতে একটি তালিকাও। নিশ্চয়ই সেটা ওই ময়লা কাপড়গুলোর তালিকা। লন্ড্রি বয় তখন একটা কাগজে কিছু নোট করছে। আপা, আপনার কোনো কাপড় দিতে হবে? পরিচারিকা তাকে আসতে দেখেই জিজ্ঞেস করে। না, আমি এই বিল দিতে আসছিলাম। ইমামা বিলের টাকা ছেলেটিকে বাড়িয়ে দিল। প্রতি উত্তরে উল্টো ছেলেটি একটি রসিদ তার দিকে বাড়িয়ে দেয়। বিল তো মাসের শুরুতেই সংগ্রহ করে ফেলা হয়। পরিচারিকা তাকে থামালো। সে দরজা বন্ধ করে ভেতরে চলে এলো। ইমামও ভেতরে এসে রসিদের ওপর চোখ বুলালো। এটা সালারের কাপড়ের লিস্ট, যেগুলো মাত্র নিয়ে গেল। লন্ড্রির কাপড় তুমি কোথা থেকে এনেছ? ইমামা লিস্ট পড়তে পড়তে পরিচারিকাকে থামালো। সালার সাহেব ব্যাগে কাপড় ভরে উপরে লিস্ট করে রেখে যান। ব্যাগ লন্ড্রিতে রাখেন তিনি। এটা বলে পরিচারিকা পুনরায় ভেতরে চলে যায়। ইমামা বিলের দিকে তাকায়। লন্ড্রি তো সে নিজেই করতে পারত। প্রতি সপ্তাহে এর পেছনে এত টাকা খরচ করার কি আছে? শুধু শুধু অপচয়। ইমামা ভাবে। পরিচারিকা তখনও ওখানেই আছে। এমন সময় এক লোক পর্দা নিয়ে এলো। পর্দা তারা বানাতে দিয়েছিল। আপা, আপনি কোনো পর্দা বানাতে দিয়েছিলেন? ইন্টারকমে রিং বাজতেই পরিচারিকা ফোনে কান চেপে ইমামাকে জিজ্ঞেস করে। ইমামা খানিক অবাক হয়। কেন? নিচে গেটে একজন সেটা নিয়ে এসেছে। দারোয়ান ইন্টারকমে কল করে এর কথাই জিজ্ঞেস করেছে। হ্যাঁ, পাঠিয়ে দাও। আপা পর্দা বানাতেই দিয়েছেন। পরিচারিকা ইমামাকে জিজ্ঞেস করে। দারোয়ানকে বলে। ফোন রেখে সে পুনরায় লাউঞ্জ পরিষ্কার করতে লেগে যায়। কিচেন কাউন্টারে গ্লাস সেটা পরিষ্কার করতে করতেই ইমামার অদ্ভুত হীনমানতা হতে লাগে। এতদিনে আসতে যেতে সে অনেকবারই ইন্টারকম দেখেছে, কিন্তু তার মাথায় আসেনি এখানে দরজায় এত কাছে। তাহলে এই ইন্টারকমের কি প্রয়োজন এখানে? অথচ পরিচারিকা এদিকে এই বাসায় প্রতিটি জিনিস তার চেয়ে অধিক বুদ্ধিমত্তা, দক্ষতা ও সহজতার সহিত ব্যবহার করে। সালার, লাউঞ্জ এখন সুন্দর লাগছে না? সালার লাউঞ্জের জানালায় লাগানো নতুন পর্দাগুলোর দিকে তাকালো। একটু আগেই সে বাসায় ফিরেছে। ইমামা অবারিত উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হয়ে আসতেই তাকে পর্দার কথা জানান দিল। সে না বললেও লাউঞ্জে পা ফেলতেই সালার এই স্পষ্ট পরিবর্তনকে উপেক্ষা করতে পারত না। অনেক সে তার হতাশা লুকিয়ে বলে। ইমামা গর্ভভরে পর্দা দিকে তাকায়। সালার আজও পথেই ইফতার করে এসেছে। ইমামা ইফতার করেছিল ফুরকানের বাসায়, আর এখন তারা দুজন একসাথে বসে নিজেদের বাসায় ডিনার করছে। তো মিসেস, আজকের দিন কেমন কাটলো? খাওয়া শুরু হতেই সালার তাকে জিজ্ঞেস করে। ইমামা তাকে সারাদিনের কাজের কথা বলতে লাগে। বিয়ের পর এটা তাদের মধ্যে প্রথম বিস্তারিত আলোচনা। পুরো দিনে সালার তাকে দুবার 1-1.5 মিনিটের জন্য কল করেছিল, কিন্তু আলোচনা কেবল ভালো মন্দ জিজ্ঞেসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার মানে আজ অনেক কাজ করতে হয়েছে। সালার তার পুরো দিনের বিস্তারিত বয়ান শুনে, তারপর বলে, কি কাজ? আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। তার কথায় ইমামা খানিক অবাক হয়ে বলে, যতটুকুই করেছ অনেক। আগামী সপ্তাহ থেকে আমি নিজেই তোমার কাপড় ধুয়ে দেব। ইমামা সালারের কথা উপেক্ষা করে বলে, সেই সাথে প্রেসও করে দেব। আমি তোমাকে কাপড় ধোয়ার জন্য আনিনি,